একটা মোরাটার পেনাল্টি সবাই সেভ করে। আর ফাইনালের দিন এইভাবে বলা তো যাবে না। এটাতে একই সঙ্গে মানে ল্যাংলেট পুরো সরে গিয়ে আরেকটা অ্যাসিস্ট করেছে। বাই প্রোডাক্ট একজনের বল আরেকজনের পজিশনিং এই দুটো মিলেছিল। তো সেখান থেকে আমারও মনে হয় গেম রিডিং বা ম্যাচ রিডিং, সাবস্টিটিউশন, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এসব নিয়ে ওলে হ্যাজ স্টিল আ লং ওয়ে টু গো। থেকে ফলো করছি, মানে দেখতে টম ক্রুজের মতো আমায় লাগে। আমি জানি কম বয়স, কিন্তু লাগে যথেষ্ট বয়স আমার। নমস্কার, ইউরোপিয়ান ফুটবলের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম দেবপম। আমার সাথে আজকে রয়েছে রিতম, সুপ্রদীপ এবং কৃষ্ণেন্দু, এবং একজন বিশেষ অতিথি। আমি একটু পরে তার ব্যাপারে বলছি। আপনারা এতদিন পর্যন্ত আমাদের সাথে যে রয়েছেন, আমরা প্রথমে ইউরো 2020 দিয়ে শুরু করি, তারপরে ইউরোপের যে সামনের সিজনটা চলে আসছে 21-22, সেই সিজনের কিছু ক্লাব প্রিভিউ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। কিছু ক্লাব প্রিভিউ অলরেডি আপনারা অনলাইনে দেখে ফেলেছেন, কিছু আরও হয়তো কয়েকদিনের মধ্যে দেখবেন। এবং আজকে আমরা একটা ইউনিক জিনিস করতে চলেছি। আমরা একসাথে একটা ক্লাবের প্রিভিউ এবং সেই লিগটারও প্রিভিউ একসাথে করছি। আপনারা গেস করতে পারেন যে এরকম কোন ক্লাব আছে যে ক্লাবকে দিয়ে সেই লিগের পুরো প্রিভিউটা হতে পারে। হয়তো আপনাদের আন্দাজ এখনো পর্যন্ত মানে সঠিক ইয়েতেই যাচ্ছে। ঠিকই ভাবছেন, আমরা বুন্দেসলিগা নিয়েই কথা বলছি। বুন্দেসলিগায় গত 20 বছরে বোধহয় একটি ক্লাবের বাইরে আর বোধহয় 3টি ক্লাব জিতেছে এখনো পর্যন্ত এই 21st সেঞ্চুরিতে এসে। তো সেরকম একটা লিগে আমরা যদি আজকে বায়ার্ন মিউনিখকে প্রোফাইল করি, তাহলে আমাদের মনে হয়েছিল যে তার সাথে সাথে লিগেরও একটা প্রোফাইল করে ফেলা যেতে পারে। এবং আমরা বায়ার্ন মিউনিখের ফ্যান খুঁজতে গিয়ে প্রচুর ফ্যান পেয়েছি। আমরা আজকে এমন একজনকে আপনাদের সামনে নিয়ে আসব যে খুবই ইয়াং বয়স থেকে বায়ার্ন মিউনিখকে ফলো করছে, এবং একজন মেডিকেল স্টুডেন্ট, এবং সে পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথে সাথে বায়ার্নকে কীরকমভাবে সে আর কি মানে কতটা ভালোবাসে সেটা আজকে আপনাদের সাথে তার সাথে আলাপ করিয়ে দেবো এবং তার কাছ থেকেই শুনবো। তো আমাদের আজকের বিশেষ অতিথি ওয়াহাবা। ওয়াহাবা, ওয়েলকাম টু দ্য শো। হ্যালো। আমাদের শোতে তোমাকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই শোতে আসার জন্য। তো একবার একটু তুমি তোমার ব্যাপারে একটুখানি যদি বলো। হ্যাঁ, তো এমনি ছোটবেলা থেকে বাড়িতে সবাই অনেকটাই ফুটবল দেখে, স্পেশালি মা বাবা। ক্রিকেটের সাথে সাথে আমার বাড়িতে ফুটবলটাও চলতো। ইভন 2010-14 মানে নট অনলি ওয়ার্ল্ড কাপ, আমাদের ইউসিএল বা যে কোনো ক্লাব ফুটবল সেগুলো দেখতেন। বাবা বেসিক্যালি জার্মানি অনেকটা ভালোবাসতেন, ওদিকে বায়ার্ন ক্লাব তো তখন ধরে ইভেন কিছু কমন প্লেয়ার ছিল। আর ছোট থেকে আমার খুব নয়ারের প্রতি ইয়ে হয়, বিকজ যখন খুব ছোট ছিলাম তখন সেরকম কিছু তো বুঝতাম না, বাট গোলকিপারের পজিশনটা খুব ভালো করে মানে বুঝতে পারতাম, ডিফারেন্সিয়েট হতো।
ওই মানে আই কান মানে ওরকম কিছু নেই যে একদিনে হয়ে গেছে, বাট এটা যেন মানে ডেইলি ক্লাবটাকে একটু বেশি করে ভালো লাগে, মানে জাস্ট উইথ টাইম। অ্যান্ড হ্যাঁ, তো আজ প্রায় বল- বলতে পারি 6-7 বছর হচ্ছে বায়ার্নকে ফলো করছি, আশা করি আগেও করতে থাকবো। ঠিক ঠিক। থ্যাংক ইউ আওয়া। আরেকবার তো তুমি বায়ার্নের ফ্যান যে হলে, মানে বায়ার্ন ফ্যান হওয়ার পেছনে তুমি বললে তোমার ফ্যামিলির একটা মানে জার্মান ফুটবলের প্রতি মানে একটা ভালোবাসা হ্যাঁ, ছিল। বলা যেতে পারে। তুমি যখন অ্যাকচুয়ালি ফলো করা শুরু করলে তখন জিনিসটাকে সাস্টেন করার জন্য তো কিছু লাগে, সেটা কি ছিল? বায়ার্ন মিউনিকের কোন জিনিসটা তোমাকে মানে তোমাকে সব থেকে বেশি টানে? হ্যাঁ, আমাকে সব থেকে বেশি ওই নয়ারই টানে, মানে ছোট থেকে মানে এতটাই আইডলাইজ করি বলতে পারেন। অ্যান্ড তখন প্লেয়ারও খেলতো সেরকম, বাস্টিয়ান, লাম, রবিন, রিবারি। তো এই প্লেয়ার গুলো আই গেস যথেষ্ট একটা ভালোবাসা সাস্টেন করার জন্য। আর মানে ঠিক কোনো ওয়ার্ড নেই ওরকম ভাবে বলার যে এইটা পার্টিকুলারলি হয়েছে বা ঠিক এই দিনে আমি সাপোর্ট করতে লেগেছি। মানে এটা আস্তে আস্তে হতে গেছে, মানে আমি হয়তো আজকে যে কথাগুলো বলছি 10 বছর পর গিয়ে হয়তো আমি আরো বেশি ভালোবাসবো ক্লাবটাকে, এইরকম টাইপের। মানে আই ডোন্ট নো, দের ইজ নট এনি পার্টিকুলার ডেট যে আমি আজকে থেকে সাপোর্ট করছি, এটা জাস্ট হতে হচ্ছে আর আই গেস হতে যাবে। ঠিক ঠিক ঠিক। 2020-21 সিজন বায়ার্ন যথারীতি চ্যাম্পিয়ন হয়। সরি, আমি একটু আগে আপনাদেরকে একটা তথ্য ভুল দিয়েছি। 3টে নয়, 4টে ক্লাব এই 21st সেঞ্চুরিতে এসে বুন্দেসলিগা জিতেছে আদার দেন বায়ার্ন মিউনিক। মানে বায়ার্ন মিউনিককে নিয়ে 5টা জিতেছে, বাকি 4টে ক্লাব হলো উলফসবার্গ এবং তার সাথে বরুসিয়া ডর্টমুন্ড এবং তার সাথে ওয়ার্ডার ব্রেমেন এবং তার সাথে স্টুটগার্টও জিতেছিল একবার, স্টুটগার্ট। 2007। হ্যাঁ, স্টুটগার্ট। স্টুটগার্ট। স্টুটগার্ট ফোর্থ ক্লাবটা স্টুটগার্ট। তো তখন গোমেজ খেলতো। হ্যাঁ এই হ্যাঁ, সময়। ঠিক ঠিক ঠিক। তো 2020-21 সিজনে বায়ার্ন যথারীতি একটুখানি বোধহয় লিপজিগ বোধহয় একটুখানি বেগ দিয়েছিল, কিন্তু বায়ার্ন যথারীতি ঠিক লাস্টে বাজি মেরে বেরিয়ে যায়। তোমার চোখে 2020-21 সিজনটা বায়ার্নের জন্য কেমন গেল ওভারঅল? তুমি আহ, লিগটা ছাড়াও ইউরোপিয়ান কম্পিটিশন নিয়েও একটু বলো। আমি 2019-20 আর 20-21 দুটোই বলবো, বিকজ 19-20টা মানে আমার সামনে দেখা সব থেকে মানে প্রিয় এবং কাছের হয়ে থাকবে। বিকজ মানে আমার ক্লাব কোভ্যাকের আন্ডারে যখন ছিল তখন মানে আমরা কোনো এক্সপেক্ট করিনি যে ইউসিএল তো দূরে কথা, সিক্সটুপেল আমরা জিততে পারি। বাট তারপরে হানসে আসেন, নিয়ে হি মানে সব আর খুব আনএক্সপেক্টেড ছিল। বাট আমি খুব লাকি যে আমি আমার ক্লাবকে সিক্সটুপেল উইন করতে দেখেছি। আর ওই সিজনটা জাস্ট আলাদা, মানে কিছু বলার নেই, মানে খুবই এনজয়েবল আমাদের জন্য। তারপরের সিজনটা একটু অফবিট গেছিল, আমাদের হাইলাইনটা একটু বেশি এফেক্ট করছিল আমাদেরকে। অ্যান্ড লিগে আমাদের চলে মোটামুটি ভালো, বাট আমরা অনেক গোলস বেশি কনসিড করি। 2020-21 পিএসজির সাথে গেমটা খুব একটা মানে আমরা ট্রাই করেছিলাম, বাট স্ট্রাইকার মিসিং ছিল, লেভানডস্কি ইনজিওর্ড ছিল। তারপর সেকেন্ড লেগে আই গেস গ্নাব্রিও ছিল না। আর পোকারটাও খুব আনলাকিলি আমরা নকড আউট হয়ে যাই। তো 2020-21 অনলি দ্য 9th কনজিকিউটিভ লিগটাই ছিল যেটা সেলিব্রেট করেছি আমরা। বাকি খুব একটা ওকে, বাট দ্য প্রিভিয়াস সিজন ওয়াজ ভেরি গুড। ওকে। গত সিজনে বায়ার্ন মিউনিক উয়েফা সুপার কাপ জেতে, ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতে, বুন্দেসলিগা যথারীতি জেতে, পোকালটায় সেকেন্ড রাউন্ডে বোধহয় আউট হয়। কিন্তু সব থেকে যেটা বোধহয় আশ্চর্যজনক সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল হার ইন চ্যাম্পিয়ন্স লিগ। হ্যাঁ, ওটাই বলছিলাম। ওটা তো ওটাতে ওটাতে তোমার কি মনে হয়েছিল যে
পিএসজি কে আগের বার ফাইনালে ওরকম হারানোর পরেও আম, ঘরের মাঠে পিএসজির কাছে হেরে যাচ্ছে। পিএসজি টিম ভালো ছিল, মানে আমাদের মেন স্ট্রাইকার মিসিং ছিল। লেভানডস্কি ইনজিওর্ড হয়ে যায় ইন্টারন্যাশনাল একটা গেমে, সেটা খুব বড়ভাবে এফেক্ট করে। বিকজ আমরা প্রথম গেমটাতে 31টা চান্সেস ক্রিয়েট করেছিলাম, বাট একটাও সেরকম ভালো করে, মানে উই লস্ট দ্য গেম স্টিল। তো লেভানডস্কি থাকলে নিশ্চয়ই কিছু একটা করা যেতে পারতো। নয়ের পারফরমেন্স অতটা উইক ছিল না। আমরা বেসিক্যালি লেগটা পুরো হোমেই আমরা হেরে, অ্যালিয়ান্সেই হেরে যাই। সেকেন্ড লেগে ওদের কাছে জিতেও কোনো লাভ হয়নি। বাট হ্যাঁ, ওটা একটু নট আনএক্সপেক্টেড, বিকজ হতে পারে পিএসজি ভালো টিম ছিল। ইভেন কি আমাদেরকে হারানোর পর আমি ভেবেছিলাম পিএসজি অনেকটা দূর যাবে, কিন্তু ম্যান সিটির সাথে পারেনি। ওদিকে ম্যান সিটিও গিয়ে চেলসির সাথে পারেনি। বাট আনএক্সপেক্টেড বলবো না, বাট লিওন্ডস্কি থাকলে আমি অনেকটা আরো বেশি এক্সপেক্ট করতাম। কিন্তু হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালটা আমি বলতে পারি যে লেভানডস্কি খেলে বায়ার্ন ওটা আরামসে জিতবে। অনেক হলে যেতে। হ্যাঁ, আলিয়ান্স এরিনাতে খেলা শেষ হয়ে যায়। খেলা সেকেন্ড লেগে তো একটা ইররিলেভেন্ট ম্যাচ হচ্ছে। ফার্স্ট সানেকে লেগে নিয়ে অনেক প্রচন্ড কটা disappointed ছিলাম, because ফার্স্ট লেগে অনেক কটা ইনজুরি ছিল, তার সাথেও মানে পিএসজি কে ভয়ঙ্কর চেপে ধরে রেখেছিল। হ্যাঁ, 31 PSG শটস অন in টার্গেট, front of- মানে অন টার্গেট অফ টার্গেট যাই হোক, মানে 31 শটস এগেইনস্ট টিম ইন কোয়ার্টার ফাইনাল যারা পোটেনশিয়াল চ্যাম্পিয়ন্স লিগ কন্টেন্ডার, সেটা নট এ জোক। মানে পিএসজি মারামারি ছিল না, বায়ার্নের লেভানডস্কি লসটা একটা বিরাট লস হয়ে গেল। ওটা লেভানডস্কি খেলে পিএসজি ওই ম্যাচ জেতে, ওই ফার্স্ট লেগেই খেলা শেষ হয়ে যায়। বায়ার্নের ম্যাচ ফার্স্ট লেগেই শেষ করে দেয়। তো ওটা একটা আনফরচুনেট ইনজুরির জন্য। আমার বায়ার্ন নিয়ে প্রশ্ন একটা হচ্ছে যে লাস্ট ইয়ার আরেকটা খুব ফেমাস ইউরোপিয়ান ক্লাব 10টা পর পর লিগ টাইটেল জিততে পারলো না, সেটা হচ্ছে জুভেন্টাস। সেল্টিক লাস্ট ইয়ার খুব 9 খেলা পর পর লিগ টাইটেল জেতে। সেল্টিক আর রেঞ্জার্সের রেকর্ড আছে 9 খেলা পর পর লিগ টাইটেল জেতে, 10টা কেউ জেতেনি। এটা শিওর না যে জার্মানিতে কেউ পরপর 10টা লিগ জিতেছে কিনা, এটা আমি ঠিক জানি না। তো জুভেন্টাস জিতেছে ইতালিতে। হ্যাঁ, জার্মান থেকেও জিতেছে না, সেটা জুভেন্টাস জেতেনি, জুভেন্টাস 9টাই জিতেছে। ওটাই ও জিতেছে। নটাই জিতেছে, হ্যাঁ সেটাই বলছি। 10টা হয়নি ওদের। 10টা হয়নি। সেল্টিকে 9 আটকে গেছে, জুভেন্টাস 9 আটকে গেছে, এবার পালা বায়ার্নের। আমার আমি চাই 10টা জিতি। আমি চাই তোমাদের কি মনে হয় যে চাই। জার্মানিতে কোনো টিম আছে এখন যে বায়ার্নকে আটকাতে পারবে নেক্সট ইয়ার? ডটমন্ড খেলছে ভালো, বাট ডটমন্ড সানচোকে হারিয়েছে এখন, বাট হাল্যান্ড আছে এখনো, বেলিংহাম আছে। ওদের নতুন কোচও যথেষ্ট, দে শুড কম্পিট লাইক একটা। আর ওদের কোচের ইন্টারভিউ দেখছিলাম, হি ইজ ভেরি কনফিডেন্ট এনাফ কি যে ভালো খেলবে 34 ম্যাচেস, হি উইল অনলি উইন। তো দিতে পারে কম্পিটিশন অ্যান্ড লেপজিগ। বাট আমি চাইবো যাতে বায়ার্ন জিতে 10 নম্বর, বিকজ এটা নাগলসমানের ফার্স্ট বুন্দেসলিগা টাইটেল হবে। আর আর যাই হোক, কে না চাই নতুন হিস্ট্রি করতে একটা। তো আর আরেকটা হলো নাগলসম্যানকে তো 5 ইয়ার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। নরমালি এখন টপ ইউরোপিয়ান ক্লাবে 2 ইয়ার বা 3 ইয়ার কন্ট্রাক্ট দেওয়া হয়। এটা কি বায়ার্ন দেখাচ্ছে নাগলসম্যান ইজ ইন হিয়ার ফর দ্য লং টার্ম? আর নয় লোক যদি যদি পরের বছর বায়ার্ন লিগ না জিততে পারে, হতেই পারে, তাহলে কি নাগলসম্যানের চাকরি থাকবে? নাগলসম্যানের লং টার্ম ভিশনকে বায়ার্ন ফলো করবে? এখন 5 বছরের যে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে, সেটা অবভিয়াসলি বায়ার্নের বোর্ডের লোকেরা মানে একটা লং টার্ম এক্সপেক্ট ভেবেই দিয়েছে। বিকজ আই গেস ওরা ভাবছে যে, মানে ওরা ভেবেছে যে হি উইল রিফর্ম অ্যান্ড চেঞ্জ আওয়ার, মানে যেরকম আমরা খেলি বা কিছু। এবার এই লিগটা হারলে আমার মনে হয় না ওকে আউট করে দেওয়া উচিত, বাট জানি না, আমাদের বোর্ডে তো হতেই থাকে কিছু না কিছু। বাট আই গেস চান্স দেওয়া উচিত, বিকজ ও অনেকটাই ইয়াং। আর কোনোদিনও মানে ও বেসিক্যালি ইয়াং ট্যালেন্ট নিয়ে খেলিয়েছে। ও তো সেরকম বিগ স্কোয়াডও কোনোদিনও পায়নি প্রথম। ইভেন কি আমাদের ক্যাপ্টেনও ওর থেকে বড় নয়। বাট হি হ্যাভ এ ভেরি গুড পোটেনশিয়াল। যখন মানে ওই লিপজিগ টিম নিয়ে যেখানে ওয়ার্নারও ছিল না, হি ওয়েন্ট আপ টু দ্য সেমিফাইনাল। আর হয়তো ওয়ার্নার বা ভালো স্ট্রাইকার থাকলে ওরা হারাতে পারতো। পিএসজির এগেইনস্টে ছিল লিপজিগ। তো আমি এক্সপেক্ট করছি ও ভালো পারফর্ম করবে ভালো প্লেয়ারদের সাথে।
দেখা যাক কি হয়। বাট হ্যাঁ, আমি চাই ও থাকুক কিছুদিন, বিকজ আমরা রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ওকে কিনেছি। তো মানে যদি দিতে দিতে বা মানে ওকে যদি চলে যেতে হয় লিটারালি একটা বছর বা একটা সিজনের পর, দেন এটা একটা খুব, ইট উইল লুক ব্যাড। হ্যাঁ, আমার মনে হয় নাগেলসম্যানকে লং টার্মের জন্য নিয়েছেন। নাগেলসম্যান আসার আগে মানে হ্যান্সি ফ্লিক নিয়ে আমি ওয়াহাব আর সুপ্রদীপ দুজনকেই একটা কোয়েশ্চেন করব, যে যেটা প্রথমে বললো যে 1.5 সিজন প্রচন্ড সাকসেসফুল গেছে, তারপরে মানে ওর কাছ থেকে যা এক্সপেকটেশন ছিল সেটা অবভিয়াসলি ফুলফিল হয়েছে। তো এবার ওর চলে যাওয়া টিমের উপর কতটা এফেক্ট করবে। আর একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করবো, যেটা মানে এই 2023 অব্দি কন্ট্রাক্ট ছিল হ্যান্সি ফ্লিকের বায়ার্নের সাথে, কিন্তু জার্মান জবটা আসার জন্য সেখানে চলে গেছে। সেটা কি শুধু জার্মানির জবটাই এসছে বলে গেছে, নাকি মানে হ্যান্সি ফ্লিক তো আমরা জানি প্রচন্ড হাই প্রেসিং হাই ইন্টেন্সিটি একটা ফুটবল খেলায়। এবার সেটা কি একটা 3 সিজন এরকম একটা কোচ থাকলে কি স্কোয়াডের উপরে একটা বিরাট বার্ন আউট হতে পারতো, যে কারণে ফ্লিককে চলে যেতে হলো? এটা আমি বলছি। তো তোর যেটা পরের প্রশ্ন সেটা দিয়ে আগে স্টার্ট করব। সেটা হচ্ছে যে কি খালি জার্মান টিমের জন্য গেছে সেটা নয়। তো আমাদের বোর্ডের সাথে বেশ মানে স্পেশালি স্পোর্টিং ডাইরেক্টর, তার সাথে বেশ কিছু ঝামেলা হয়েছে মানে রিগার্ডিং ট্রান্সফারস এন্ড অল, ঠিক আছে। তো মানে হান্সি ফ্লিকের একটা টেন্ডেন্সি আছে যে মানে ইভেন অ্যাভারেজ জার্মান প্লেয়ার্সও যদি হয় তাদেরকেও মাঝে মধ্যে চেয়ে বসেছিল। তো সেটা বোর্ডের কাছে খুব একটা ভালো ইমপ্রেশন হয়নি। আর মোটামুটি পাবলিকলিও মানে একাত্তা কনফারেন্সে বলে দিয়েছে কি স্কোয়াড থিন আছে, হ্যাঁ তোমার স্কোয়াড ডেপথ নেই, ঠিক আছে, মিডিয়াতে বলেছে। তো সেটা নিয়ে মিডিয়াতে অনেক আবার লেখালেখি হয়েছে। তো সেই জিনিসপত্রগুলো ওভারঅল মানে বোর্ড খুব একটা পছন্দ করেনি, এন্ড সাবসিকুয়েন্টলি মানে কিছু মানে ঝামেলা হয়েছিল। তো বেসিক্যালি বায়ার্নে এইটা একটা আছে মানে ইন জেনারেল কেউ যদি অখুশি থাকে তাকে নিয়ে মানে কাজ করিয়ে লাভ নেই, ঠিক আছে। মানে লং টার্মে জিনিসটা খুব ভালো হয় না, একটা টক্সিক এনভায়রনমেন্ট তৈরি হওয়ার চেষ্টা মানে চেষ্টা না মানে হওয়ার চান্সেস থাকে। তো এইটাই। আর করেসপন্ডিংলি মানে জার্মানির জবটাও মানে ওপেন আপ হয়ে গেল, ঠিক আছে সেখানে। তাই জন্য দেখলো ওর কাছে আরেকটা অপরচুনিটি আছে ইমিডিয়েটলি চলে যাওয়ার জন্য। তো তাই জন্য হ্যান্সি ওটা নিয়ে নিল। আর অন্যটা অন্যটা কি বলেছিস জানা নাগেলসম্যানের তোর? না মানে আমি ফ্লিকের নিয়ে বলছিলাম যে এক্সপেকটেশন তো মোটামুটি ফুলফিল করেছে, তো ওর চলে যাওয়াটা কতটা এফেক্ট করবে স্কোয়াডের উপর? নাগেলসম্যান মানে জার্মানিতে যথেষ্ট মানে জার্মান কোচিং সার্কেলের খুবই হাইলি রেটেড, মানে প্লেয়াররাও অবশ্যই। মোটামুটি ওর ব্যাপারে জানে, পড়েছে, কথা বলেছে, ঠিক আছে। মানে একাত্তা আমাদের বাইনের প্লেয়ার ইন্টারভিউ দিয়েছে, বলেছে কি মানে দে আর লুকিং ফরওয়ার্ড, মানে ওকে একটু ট্যাকটিক্যাল ফ্রিক হিসেবে দেখা হয় অনেক। মানে নাগেলসম্যান লাইপজিগ হফেনহেম এই ক্লাবে অনেক অ্যাভারেজ প্লেয়ারসদের একটু পুশ আপ করে একটু এক নচ হায়ার প্লেয়ার হিসেবে তৈরি করতে পেরেছে। তো এইগুলো সব প্রমিসিং সাইন্স, মানে এইগুলোই দেখে বেসিক্যালি বোর্ড একটা লং টার্ম প্রজেক্ট হিসেবে ওকে এনেছে। তো ইয়াং কোচ, নতুন আইডিয়াস, হোপফুলি প্লেয়াররা এক্সাইটেড থাকবে আর ওভারঅল আউটকাম ভালো হবে। নাগেলসম্যানকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ফ্যাশন সেন্স। টেরিবল। আবার এই সম্বন্ধে কি মতামত? কোয়েশ্চেনটা ঠিক শুনতে পেলাম না, কি বললেন? নাগেলসম্যানের ফ্যাশন সেন্স নিয়ে কি মতামত? ও না, ফ্যাশন সেন্স যথেষ্ট ভালোই, আই গেস। এখন অতটা পপুলার নয়, আমরা যখন ইউসিএল এ যাবো অনেকটা দূর তখন আরো হবে। আচ্ছা, এবার আমরা এই বছরের এই সিজনের ইয়েতে আসি। নাগেলসম্যানকে তো অনেকদিন আগেই মোটামুটি নিয়ে ফেলা হয়েছিল, এবং ফার্স্ট যেটা নাগেলসম্যান যেটা করেছে সেটা হচ্ছে যে যে ক্লাব থেকে আসছে সেই ক্লাব থেকে সব থেকে সেরা ডিফেন্ডারটাকে তুলে নিয়ে চলে এসছে। তো ডায়োট উপমাকেনো
কি একাই একসাথে দাভিদ আলাবা, জেরোম বোয়াটেং, হাবি মার্টিনেজ তিনজনের মানে এইবার যে ফ্রিতে চলে গেল, এই তিনটে কি একাই ও মিট আপ করে দিতে পারবে? ওর সাথে আমি লুকাস ফার্নান্ডেজের ডুয়োটা মানে কম্বিনেশনটাকে খুব মানে প্রায়োরিটি দিচ্ছে, এবার আই গেস নাগালসমানও দেবে। উপামেশর ইয়াং প্লেয়ার, রিসেন্টলি কয়েকটা ম্যাচ একটু ডাউন খেলেছিল, বাট আই হোপ ভালো খেলবে আমাদের আন্ডারে, স্পেশালি নাগালসমানের আন্ডারে আর লুকাস ফার্নান্ডেজের সাথে। আলাবাকে আমরা লুজ করেছি, বাট অনেস্টলি স্পিকিং লাস্টের দিকে আলাবা ঠিক টিভি পজিশনে অতটাও ভালো চলছিল না আমাদের জন্য। আর বোয়াটেং, জাভি হার্নান্ডেজ অতটাও নামতো না, খুব রেয়ার বোয়াটেং স্টার্ট করতো, বাট হ্যাঁ লাইক তো বয়স হতে যেতে হবে একদিন। ফার্স্ট চয়েস পেয়ারিং কি হবে? আমি পার্সোনালি চাইবো উপামেশর, লুকাস ফার্নান্ডেজ। নিকলাস সুলে? লুকাস ফার্নান্ডেজ যে কটা ম্যাচ খেলেছে, ইভেন পিএসজির সাথে খেলেছিল যে ম্যাচটা, হি ওয়াজ ভেরি ভেরি মানে আমার মানে সব থেকে ভালো ওকেই লেগেছিল। আর মানে খুবই মানে আই ওয়ান্ট কি ও বেশি নাম্বারে স্টার্ট করুক, ইনজুরি ফ্রি থাকুক। খুব একটা স্টার্ট করেনি আগের বার, বাট এবছর আমি চাই করুক। আর ইয়ে ওই পজিশনে কি কিন্তু একটু ওই পজিশনে কি একটু ডেপথের অভাব মনে হচ্ছে? মানে তিনটে সেন্টার ব্যাক যদি মানে বলি, উপমাকানো, লুকাস হার্নান্ডেজ আর নিকোলাস সুল্লে, সাথে নিয়ানজাও রয়েছে ইয়াং প্লেয়ার, যে কয়েকটা ফ্রেন্ডলিতে বোধহয় খেলেছে। হ্যাঁ, আমাদের ওই পজিশনে নিয়ানজা কি আছে, একটু হ্যাঁ। ডেপথের অভাব মনে হচ্ছে? কম্পেয়ার টু মানে আমি যদি এখন প্রাইম টাইমে যাই, বোয়াটেং আলাবা যে টাইমে খেলতো তার সাথে, আমি বলবো না, এবার ইট উইল টেক টাইম বিকজ বেসিক্যালি উপা অ্যান্ড ওই নিয়াজিং ওদের আর ইয়াং, তো করতে হবে, কিছু করার নেই। বাট আমার নট দ্যাট মনে হয় ডেপথের প্রবলেম, বাট হোপফুলি ভালো খেলবে, ইট উইল টার্ন আউট গুড ফর আস। আমার মনে হয় বোটেংকে তো বোটেংকে কন্ট্রাক্ট না দিয়ে ভালো করেছে। বোটেং প্রচন্ড ইনজুরি প্রবণ হয়ে গেছিল লাস্ট সিজনে, মানে আধা সিজন খেলতো না। আর আরেকটা জিনিস, আলাবার বোধহয় আজকে না কালকে ডেভ স্পিগেল বোধহয় আলাবার রিয়ালের যে কন্ট্রাক্টটা পেয়েছে সেটা আমি ডিটেলস দেখলাম, মানে বায়ার্ন মিউনিখ ওয়ার রাইট টু ওয়াক অ্যাওয়ে ফ্রম দ্যাট নেগোসিয়েশন। অতটা আমাদের ওয়েজের ওটা মানে কারো অতটা ওয়েজ কাউকেই দেওয়া উচিত না। দেওয়ার ভেরি রাইট। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি জানি না রিয়াল মাদ্রিদ কেন না, ওদেরও ট্রান্সফারটা নিয়ে খুব শকিং ছিল আমার। আর অনেস্টলি বলবো, রিয়াল মাদ্রিড নেক্সট সিজন নেক্সট না তার পরের সিজন একটা প্লেয়ারই খেলবে, কিলিয়ান এমবাপ্পে, বাকি পুরো টিমটা খেলবে না, ওয়ান ম্যান টিমও নামবে। এখন যাদের প্ল্যান দেখছি, দে আর সেলিং প্লেয়ার্স জাস্ট টু লাইক গেট এমবাপ্পে নেক্সট ইয়ার। রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলে লাভ নেই। আলাবার অ্যাকচুয়াল পজিশন আলাবাকে যদি খুব ভালোভাবে দেখতে হয়, লেফট ব্যাক আর ইভেন উইং এ খেলাও, ওকে সেন্টার ব্যাকে খেলানো হবে। হ্যাঁ, আমি যেটা করা উচিত নয়। আমি একদমই প্রসেস, আমি তো বলি ওকে যদি সেন্টার ব্যাকে খেলা, হি উইল লিটারালি এগেইনস্ট ইওর ক্লাব। এবার লোকে এখন বুন্দেসলিগা ট্যাক্স লাগাবে, এ করবে, আরে ভাই ওকে যদি ওর নিজের পজিশনে না খেলাও তাহলে তো আর কিছু করার নেই। বাট ও নিজেও বোধহয় মিডফিল্ডে খেলতে গেছে, মানে আমি কোথাও পড়ছিলাম, মানে ওর নিজেরও ইচ্ছা নেই আর লেফট ব্যাকে খেলা হবে এরকম কিছু, ডোন্ট নো হোয়াট হি হ্যাজ ডান, বাট ইট ইজ ওকে, মানে ও গেছে এখন। আচ্ছা, না আমি আলাবার কন্ট্রাক্টটা দেখে একটা জিনিস বুঝলাম, বায়ার্ন মিউনিখ আর ভেরি ওয়েল রান ক্লাব। আলাবাকে যদি কন্ট্রাক্ট দিত, ইট would have been a massive mistake. মানে উলি হনেসও করে এসছেন, এখন অন্য প্রেসিডেন্ট এসছে, বাট আই এম ভেরি প্রাউড হাউ মাই ক্লাব ইজ রান। অ্যান্ড অনেক ক্লাবে দেখি প্রেসিডেন্টের প্রবলেম হয়, এই হয়, আমি কোনোদিন আমার ক্লাবকে অতটা ওপেনলি দেখিনি, যদিও ওই ব্রাজো আর হান্সি নিয়ে একটু হচ্ছিল, কিন্তু হ্যাঁ আমরা টপ 10 ক্লাবের মধ্যে আসি না যে ডেপথে আছে। আমি দেখছিলাম কোথাও একটা লিস্ট কিছু, তো It's a very well run club. No question about it. আমরা ওরম স্যালারি তো ক্লেমেন্ট লং লেকে দিই। ওই কি বলে, ওই যে আরেকটা প্লেয়ার যেটা চলে গেল, হি অলসো প্লেজ এগেইনস্ট হিজ ক্লাব। ওই যে কেভিন লংলে ছাড়া আরেকটা যেটা প্লেয়ার যেটা ওই লেফট ব্যাক যেটাকে বিক্রি করে দিল, তাকেও জুনিয়র হ্যাঁ, ওকেও ওরকমই দিত। আজকে লিডস একটা ভালো অ্যাসিস্ট দিয়েছে জুনিয়র ফার্কো। আচ্ছা বলছি যে ওয়াহাবা,
বায়ার্ন মিউনিখ গত 9 বছর ধরে টানা লিগ জিতে আসছে। এইবারে নতুন ম্যানেজার, এবং নতুন ম্যানেজারের আন্ডারে শুধু একটা মাত্র নতুন এডিশন, দুটো ফ্রি ট্রান্সফারও আছে। সেগুলোকে আমি মানে ঠিক ধর্তব্যের মধ্যে আনছি না। ফ্রি ট্রান্সফার ওমার রিচার্ডস এবং স্ভেন হ্যাঁ। উলরিক। তোমার মতে তোমার মতে বায়ার্নের কোন জায়গাটায় আরেকটু ইনভেস্ট করা দরকার, এবং করলে কোন প্লেয়ারটাকে আনা দরকার? রাইট ব্যাক। আর আমি চেয়েছিলাম হাকিমিকে আনতে, বাট হাকিমি তো চলে গেল। হাকিমির রাইট জন্য নাও আমি 70 মিলিয়ন দিয়েছে। হ্যাঁ ওটা দেওয়া সম্ভব ছিল না। আর গত বছর যে আমি প্লেয়ারকে 40 মিলিয়নে কেনা, সেই বছর সেই প্লেয়ারকে এক বছরে 70 মিলিয়ন দেওয়া। তো পিএসজি করতে পারে, মানে পিএসজি তো আলাদাই ট্রান্সফার উইন্ডো খুলেছে এবার। এবার টিমটাকে দেখলে মনে হবে অল স্টার। আর তো আমি চেয়েছিলাম একটা আরবি, মানে আমাদের দরকার আই গেস। অনেস্টলি আমি জানি না আমাদের মানে কোনো প্লেয়ার এরকম ঠিকঠাক এবছর স্কাউট করেছে কিনা বা কিছু, বাট একটা আরবি দরকার। হাকিমি ছাড়া আর কাকে তোমার পছন্দ আরবিতে, রাইট ব্যাকে? এবছর সার্জি জানি রবার্ট না। তো আছে, খুব ভালো হ্যাঁ, ও মাই গড, অ্যানাদার এক্সিলেন্ট বার্সেলোনা আমি ডিফেন্ডার। শুনছিলাম অনেকে আস, মানে আমি কোথাও কেউ একটা ডালো rumor- আছে, যদি কেউ চায় আমরা লোনে পাঠাতে পারি। আচ্ছা, বায়ার্নের অন্য ফ্যানকে জিজ্ঞেস করি। সিঙ্গেল ফার্স্ট মানে ম্যানেজার, 34 বছরের ম্যানেজার, প্রথম সিজন 9 টাইমস ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়ন, মাত্র একটা প্লেয়ারকে কিনেছে, দুটো ফ্রি ট্রান্সফার। যদি কিছু এদিক ওদিক হয় পরে আবার কথা উঠবে না তো যে ঠিকমতো ক্লাব ইনভেস্ট করছে না? না মানে আমার মতে লাইক নাগেলসম্যানের ডিলটা খুব তাড়াতাড়ি র্যাপ আপ হয়েছিল, মানে হ্যান্সি ফ্লিকের অ্যানাউন্সমেন্টের 2-3 দিনের মধ্যেই প্রথমেই মানে একটা ওই চড়া ওই প্রথমেই 25-30 মিলিয়নের একটা রিউমার উঠলো, তারপর বললো যে ফিল্ড বলা শুরু করলো এত টাকা দেবে না, কিন্তু 2 দিনের মধ্যে সামহাউ মানে বোর্ড ডিসপাইট মানে প্যান্ডেমিক পকেট খরচা করবো না, they spent 25 million on this person. দুটো প্রাইমারি রিজন আছে, and 5 million কন্ট্রাক্ট আমি যেভাবে ভিউ করছি। নাগেলসম্যানকে এনেছে একটা লং টার্ম প্রসপেক্ট হিসেবে। সো বেসিক্যালি আমাদের একাডেমি যেটা, সেটা 2015-এ পুরোভাবে রিভ্যাম্প করা হয়েছিল, সেটা মানে এই 5-6 বছর পরে আমরা একটু হালকা হালকা রেজাল্ট দেখতে পাচ্ছি। একাডেমিতে বেশ কিছু ভালো প্রসপেক্টস আছে। তো বোর্ডের মানে একটা সাস্টেনেবিলিটি প্ল্যান হিসেবে বেসিক্যালি মানে দরকার হলেই যে ট্রান্সফার মার্কেটে গিয়ে পকেট খালি করে আসবো সেই জিনিসটা না করে অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড, ঠিক আছে, একাডেমি থেকে এবার মানে আমরা যদি দেখি লাস্ট নোটেবল গ্রাজুয়েট ডেভিড আলাবা, ঠিক আছে, ডেভিড আলাবার পর মানে আর বায়ার্ন একাডেমি থেকে 10 বছরে কোনো মানে বায়ার্ন টিমে খেলে না, এমএলএর জন্য বায়ার্ন একাডেমি, কিন্তু খুবই আমার জালি প্লেয়ার লাগে। তো সেরকম বায়ার্ন টিমে কেউ নেই। সো কাউকে কি তার মানে তুই কেনার কথা বলছিস? হ্যাঁ মানে যদি কিনতে হয় একটা মিডফিল্ডার, মানে বেসিক্যালি আমি বলবো কোয়েন্টন টলিস্টো আর মিকেল কুইজান্সকে বেচে দিয়ে একটা মিডফিল্ডার আর একটা রাইট ব্যাক লাগবে, এটা মানে আর একটা অপশন ছিল রাইট ব্যাকের ডেপথ, বাট ও তো বোধহয় হ্যাঁ, বার্সেলোনার ওই প্লেয়ারটাকে ইজ দিতে নট কামিং ব্যাক। আমার আমার মানে একটা ইয়ে হচ্ছে মানে প্রপার রাইট ব্যাক, কিন্তু বাজারে বার্সেলোনার একটা রাইট ব্যাক আছে, সবাই এমারসন রাইট উইং ব্যাক বেশি। ট্রেন্ট আর্নল্ড খেলে, নট ব্যাড। এমারসন রয়্যালকে এই উইকে প্রেজেন্ট করা হচ্ছে, নিউ সাইন। রেজিস্টার করা হয়েছে? ওটা জিজ্ঞেস করা যাবে না, মেসি ট্রেনিং এ ফিরছে, এখনো মেসি রেজিস্টার্ড না। তার মানে এখন মানে রয়্যালদেরকেই খালি আনা হচ্ছে, রেগুলার প্লেয়ারদেরকে আনা হচ্ছে না। না। আচ্ছা, আমরা বায়ার্ন নিয়ে তো অনেক আলোচনা করলাম, এইবার মোটামুটি আমাদের হাফওয়ে পয়েন্ট। এবার আমরা কিছু বুন্দেসলিগা নিয়ে আলোচনা করব। বুন্দেসলিগা নিয়ে আলোচনা করার প্রথমেই আমি যে আমাদের দুজন মানে বায়ার্ন মিউনিক ফ্যান আছে তাদেরকে আলাদা সাইডে রেখে আমি
যে আরো দুজন আছে তাদের কাছে প্রথম কোশ্চেনটা আমি করতে চাইছি। সামনের বছর চ্যাম্পিয়ন্স লিগে ফোর্থ, থার্ড আর সেকেন্ড কি কে হবে? চ্যাম্পিয়ন্স লিগে ফোর্থ, থার্ড আর আমি সেকেন্ড? সরি কোনটা চ্যাম্পিয়ন্স লিগ Top স্পটস, four বলছি। চ্যাম্পিয়ন্স লিগ Top স্পটসে হ্যাঁ। মানে সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। চ্যাম্পিয়ন্স লিগ স্পট তো চারটে, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ কে কে হবে? চ্যাম্পিয়নটা বলছি না, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। সেকেন্ড ডর্টমান্ড, থার্ড লাইপজিগ, ফোর্থ পিক এনিওয়ান টু বি অনেস্ট। জার্মানির ফোর্থ স্পটটা ইজ আ রোটেটিং চেয়ার, আজকে একজন আসে আরেকজন কালকে আসে। তো সেকেন্ড আর থার্ড ডর্টমান্ড আর লাইপজিগ, ফোর্থ আমি বলতে পারছি। আচ্ছা রিতম? সেম সেকেন্ড থার্ড তো, মানে সেকেন্ড থার্ড নিয়ে আমি শিওর না যে ডটমান্ড সেকেন্ড হবে, এটা নিয়ে আমি শিওর না। কারণ ডটমান্ড আগের বারও লিগে যেভাবে ছড়িয়েছে তাতে আমার মনে হয় লাইপজিগ সেকেন্ড, ডটমান্ড থার্ড, একটা তথ্য নো আইডিয়া। একটা তথ্য হচ্ছে ইয়ে লাইপজিগ এর স্কোয়াড ডেপথ এই মানে গোটা লিগে সবচেয়ে বেশি, ঠিক আছে, মানে ইন টার্মস অফ প্লেয়ার্স এন্ড মানে রিপ্লেসেবল পজিশনস, ঠিক আছে। জেসি মার্শ লাইপজিগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, তারপর সালজবার্গে ম্যানেজ করে এসছে, রেড বুল এই রেড বুল এমপ্লয় মোটামুটি। তো সালজবার্গ থেকেও কিছু কিছু প্লেয়ার এসছে, যেমন টিচেন হোয়াং, তারপর ডমিনিক সোবোসলাই, এরা ওর আন্ডারে অলরেডি ডাইরেক্ট খেলেছে, প্লাস অলরেডি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বেশ কিছু প্লেয়ারদের এখানে অলরেডি মানে সাবিটজার, ফোর্সবার্গ এদের সাথে অলরেডি আগে কাজ করেছে। তো ওর জন্য কিন্তু অল টুগেদার এটা খুব আনফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট নয়। সাবিটজার বোধহয় ছেড়ে দেবে লাইপজিগ, এখন তো কন্ট্রাক্ট সাবিটজার সাইন মানে করেনি, ঠিক আছে, করেনি কন্ট্রাক্ট সাইন। আমি বলছি মানে ওর জন্য লাইপজিগ জায়গাটা একদমই আনফ্যামিলিয়ার নয়, মানে নতুন ক্লাব, বাট ও চাইলে হি ক্যান ডু আ লট অফ থিংস উইথ দিস টিম। মানে লাইপজিগ হ্যাভ আ রিয়েলি গুড স্কোয়াড দিস সিজন। ফোর্থ কে হবে এটা আমি এখনো মানে আই ক্যান লাইক ফোর্থ আমার পাঁচখানা টিমের নাম বলতে পারি। এতগুলো কোচ স্ওয়াপ হয়ে গেছে না এই বছর, মানে ফোর্থ আমিও ঠিক বলতে পারছি না। আমার দাবি লেভারকুসেন। লেভারকুসেন সেফ ইয়ে। আচ্ছা আমাদের স্পেশাল অতিথি ওয়াহাবা কি মনে হয়, ফোর্থ, থার্ড এন্ড সেকেন্ড? আমি সেকেন্ডে লেপজিগকে রাখবো, থার্ডে ডটমান্ড হয়তো, আর ফোর্থে আমি গ্লাডবাচ বা ফ্র্যাঙ্কফার্ট হতে পারে। লেভারকুসেনকে আমি ঠিক রাখছি না। আর ইভেন কি ডটমান্ড আগের বছর আমি ভেবেছিলাম বোধহয় কোয়ালিফাই করবে না, বাট অ্যাকচুয়ালি ওই প্লেয়ার কোচ সোয়াপ হলো, তো কোচ সোয়াপটা মিড অফ দ্য সিজন আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করিনি, ইভেন কি আমাদের ক্লাবও করেছে যদিও, বাট এটা করাটা আমার মনে হয় উচিত হয়নি। বিকজ যখন রোজকে অ্যানাউন্স করা হয় ডটমান্ডে, লিটারালি ওরা বোধহয় ভালো খেলছিল আর অনেকটা টপে ছিল, বাট অ্যানাউন্স করার ঠিক পরেই একদম বাজে ভাবে ওরা ছড়ায়। আর ইউসিএল তো যা তা খেলে, মানে ওটা না খেলার মতোই। তো তো হ্যাঁ, তো ওরকম সাবোকেট হয়ে যায় কিছু কিছু ক্লাব খেলতে খেলতে, তার জন্য ডটমান্ড অনেকটা উঠে যায়। নাহলে আমি মানে ডটমান্ড যেতে পারতো না আই ফিল। তো এরকম হতেও পারে পরের সিজন কি ডটমান্ড হয়তো টপ ফোরে কোয়ালিফাই করলো না, উলফসবার্গ বা কেউ উঠে এলো, বা ইভেন কি বায়ার লেভারকুসেন, বাট তাও আমি রাখছি সেকেন্ডে। আমি একটা জিনিস মানে থার্ডে একটা জিনিস আচ্ছা আমার ডটমান্ড নিয়ে একটা প্রশ্ন, ডটমান্ড বায়ার্ন মিউনিখ রিলেটেড একটা প্রশ্ন আছে। আচ্ছা আর বলে নে। লেভানডস্কির বয়স কত হয়েছে এখন? 33 হবে। নেক্সট ইয়ার 34। এবার আর্লিং হাল্যান্ড নিয়ে অনেক কথা হচ্ছে চেলসি, আর নেক্সট ইয়ার অনেক ক্লাব আবার আর্লিং হাল্যান্ডের জন্য যাবে। আমার একটাই প্রশ্ন, ডটমান্ড থেকে বায়ার্ন মিউনিখে প্লেয়ার গেছে, এটা এরকম তো হয়নি, কখনো হয়নি। এমন তো আজ পর্যন্ত হয়নি। সো পয়েন্ট ইজ নেক্সট ইয়ার আর্লিং হাল্যান্ডে ওদের রিলিজ ক্লজ ইজ अराउंड 75 to 80 মিলিয়ন ইউরো। সো লেভানডস্কি লং টার্ম রিপ্লেসমেন্ট হিসেবে কি বায়ার্ন হাল্যান্ডকে নেক্সট ইয়ার আনবে যদি থাকে আর এই বছর ডটমান্ড? আমাদের বলেছে প্রেসিডেন্ট, আই গেস এটা পড়ছিলাম যে লেভানডস্কি 23 অব্দি থাকবে, তারপর আই গেস ওকে সবটা ও চলে যাবে কোথাও, বা আই ডোন্ট নো। আমি পার্সোনালি হাল্যান্ড এলে আসবে, না হলে আই পার্সোনালি ওকে। আমার একটা স্ট্রাইকারকে খুব ভালো লাগে, সেটা হচ্ছে সিরিয়া থেকে ভ্লাহোভিক নাম, ফিওরেন্টিনাতে খেলে, আই গেস ফিওরেন্টিনাতে খেলে।
আমি পড়ছিলাম, ইভেন রিবেরি লাইক সিমলট লাইক বলছিল কিছু কথা ওর সম্বন্ধে, তো আমি ওকে বেশি চাইবো ইফ হাল্যান্ড। ব্রাউনিশ বোধহয় খুব ভালো স্ট্রাইকার, বাট হালান্ড ইজ এ জেনারেশনাল ট্যালেন্ট, মানে আমার মতে লাইক ওয়ান্স ইন আ জেনারেশন ফরওয়ার্ড হালান্ড। আমার বা হালান্ড মাইট বি দ্য লাস্ট নাম্বার 9। বেরিয়ে যেতে পারে, বিকজ চেলসির কথা বলি, আমি জানি না চেলসি কিনবে কিনা, বাট মানে চেলসির কাছে অলরেডি ওয়ার্নার, যদিও বিয়ে হয়নি, বাট স্টিল দে হ্যাভ ওয়ার্নার, কায়া আছে। I don't think Dortmund will sell Haaland this year. Haaland will definitely leave next year. He will definitely এই leave বছর next year. এই এই বছর বছর Dortmund ছাড়বে না পেয়েছে। বিকজ এই এই বছর বছর ওরা সিএলএও আছে, তো এবার ইউরোপাতে চলে গেলে তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু ওরা এবার- সিএলএ আছে। হ্যাঁ, এবার শুক্র তোর কি মনে হয় হালান্ডকে কি ডটমন্ড বায়ার্ন মিউনিখ চেষ্টা করবে নেক্সট ইয়ার অ্যাজ রিপ্লেসমেন্ট, লং টার্ম রিপ্লেসমেন্ট ফর লেভানডস্কি? আমার মনে হয় না, আমার মনে হয় না। ইনফ্যাক্ট মানে এখনো লেভানডস্কি যা শেপে আছে, মানে he can deliver at least 3 more seasons. তো আমি রাদার সারপ্রাইজ হব না বোর্ড যদি একটা পাল্টে কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করে, কারণ কি আমাদের ওভারঅল টিমটা এমনি খুব ইয়াং। আমি যদি মোলার, নয়ার আর কিমিচ বলছি, লেভানডস্কি বাদ দিয়ে দিয়ে আমাদের বাকি অ্যাভারেজ প্লে এজ মোটামুটি 26-27 নেমে যায়, বা ইভেন ইয়াঙ্গার। ডিফেন্সটা তো আরো ইয়াং। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমার মনে হয় না যে, আমার মনে হয় লেভানডস্কিকে রাখবে। আর নেক্সট 2-3 ইয়ার্স মানে আরো হয়তো কেউ না কেউ উঠে আসবে ওয়ার্ল্ড ফুটবলে, মানে তখন দেখা যাবে। আমার মনে হয় যে হালান্ড ইজ এ জেনারেশনাল ট্যালেন্ট, ডেফিনেটলি জেনারেশনাল ফরওয়ার্ড। Definitely, হ্যাঁ। এবার But নেক্সট আরো ইয়ার হালান্ড যদি ডটমন্ড ছাড়ে, নেক্সট ইয়ার ছাড়বেই ডটমন্ড, যা এখন দেখছি 75-80 মিলিয়ন রিলিজ হ্যাঁ, ক্লজ, আমাদের ব্যাপারটা ওটাই, বিকজ আমাদের নেক্সট ইয়ার তো লেভানডস্কিকে ছাড়বে না। ছাড়বে না। আর- হ্যাঁ, আর অনেস্টলি স্পিকিং আমাদের ক্লাব অত স্পেন্ড করবে না 70-80 মিলিয়ন। মানে ট্রান্সফার ফি দিয়ে দিলেও তারপরে অনেক লেজুর আছে, হ্যাঁ, মিনারেলা আছে, অ্যালফিঙ্গে হালান্ড আছে। দেববন্দা খুব ভালো করে জানবে। বেসিক্যালি জিনিসটা তাই, লাইক হাল্যান্ড এখানে এতদিন থাকবে না যে আমরা ওকে নিতে পারবো, মানে ও হয়তো নেক্সট ইয়ার পরের বছর আরেকটা তারপরের খুব বছরই ভালো চলে যাবে। ফরওয়ার্ড ফ্রি ট্রান্সফার অ্যাভেলেবল হতে পারে। এই বছর মেসি আছে, মেসি মোস্ট প্রবাবলি বার্সেলোনা থেকে যাবে। নেক্সট ইয়ার আরেকটা খুব ভালো ফরওয়ার্ড ফ্রি ট্রান্সফার অ্যাভেলেবল হতে পারে, তার নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ যাবে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ যাবে, বাট আমার মনে হয় বায়ার্ন মিউনিখ যেই ধরনের ক্লাব, আমি খুব সারপ্রাইজ হব বায়ার্ন মিউনিখ যদি দুটোর মধ্যে একজনকে অ্যাটলিস্ট ট্রাই না করে। অ্যাটেম্প না করে, কোথায়- হ্যাঁ, অবশ্যই attempt না একজনকে করে। অ্যাটেম্প করবে। কেন কি এমবাপ্পে আর হালান্ড অ্যাভেলেবল একটা উইন্ডোতে, আর বায়ার্ন অ্যাটেম্পটও করছে না। আমি একটু খুব সারপ্রাইজ হব। এবার আবার বোধহয় বার্সেলোনা বোধহয় আবার একটা অসম্ভব বড় কন্ট্রাক্ট দুজনের মধ্যে আমাদের একজন ক্লাব অফার খুব করবে। একটা খুব বড় অ্যাসপেক্ট কোনোদিন অ্যাটেম্প আমি জানি না কোনোদিন করেছে, না, ওরকম- যার পেছনে প্রচুর প্রচুর টাকা ক্লাব আছে, না হবে। ওরকম করেনি বায়ার্ন মিউনিখ। হ্যাঁ, বায়ার্ন মিউনিখ খুব ভালো ট্যালেন্ট চেনে। লেভানডস্কিকে যে এই বছর কিনেছিল, তার এক বছর আগে ইউনাইটেডকে অফার করা হয়েছিল। ইউনাইটেড ফর সাম রিজন রবিন ভ্যান পার্সিকে কিনে, but ঠিক আছে, ওটা পুরনো ইতিহাস। আর ঠিক আছে, হ্যাঁ, আমার মনে হয় হালান্ডের জন্য আমার মনে হয় অ্যাটেন্ড করবে। আমি জানি না পারবে কি পারবে না। হ্যাঁ, আমি কোথাও একটা পড়ছিলাম, বলছিল লুকাসের সাথে ইন্টারভিউ হয়েছিল, তো বলেছিল এমবাপ্পেকে বায়ার্নে আসতে। হ্যাঁ, বায়ার্নে একটা বড়সড় ফ্রেঞ্চ কন্টিনজেন্ট অলরেডি রয়েছে। অলরেডি রয়েছে। আচ্ছা, আমরাও আমাদের বানাস- ক্লাবে ফ্রেঞ্চ তো অনেকেই খেলেছে, রিবারি আরে খেলেছে, নাথান এমবাপ্পের আছে। সাথে লেভানডস্কির পজিশনও ক্ল্যাশ করবে না, তো এমবাপ্পেটা অ্যাকচুয়ালি মোর রিয়েলিস্টিক দেন হ্যাঁ, আমার হাল্যান্ড। realistic। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, আর ইজ अवेलेबल অন ফ্রি ট্রান্সফার। আই উইল hopefully shop with the Bayern right now. বায়ার্ন আর দ্য মাস্টার্স অফ ফ্রি ট্রান্সফার। Free transfers, yeah. বুন্দেসলিগা এককালে নিয়ে জুভেন্টাসও ছিল, হ্যাঁ, হ্যাঁ, জুভেন্টাসও। বুন্দেসলিগা নিয়ে আমাদের চারজন অ্যানালিস্টের যা বক্তব্য, তাতে সেকেন্ড থার্ড ফোর্থ, আমি ইচ্ছা করে সেকেন্ড থার্ড ফোর্থটা জিজ্ঞেস করেছিলাম। কেউ ভুলেও ওই জায়গায় মানে বায়ার্ন মিউনিখের নামটা নেয়নি। তার মানে চারজনই তার মানে ও মনে টপ করে 4 যে- থেকেই বেরিয়ে গেছে বায়ার্ন, আমরা বলতে চাইছি। চারজনই মনে করে যে বায়ার্ন আইদার 10th কনসিকিউটিভ লিগটা জিতবে অথবা ইউরোপে কোয়ালিফাই করবে না। তো আপনারা বুঝেই নিতে পারেন যে কোনটা তারা মিন করছে। তো এখানে একটু যদি আনপপুলার অপিনিয়ন আমাকেই দিতে হয়, যেহেতু মোটামুটি এটা একদম মানে 9বার জিতেছে। কেউ কি ভেবেছিল জুভেন্টাস হঠাৎ করে 10বার জিতবে না?
কিন্তু জুভেন্টাসের 10th টাইম না জেতার পেছনে একটাই কারণ ছিল, ম্যানেজার হঠাৎ করে সারিকে চেঞ্জ করে পিডলোকে করে দেওয়া। তো এখানেও কিন্তু বায়ার্নের সাথে একটা একটা খুব সুন্দর একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে, যে হঠাৎ করে হ্যান্সি ফ্লিককে পিরলো ওয়াজ ক্লুলেস যখন জবটা পেয়েছে, হ্যাঁ, পিরলো হ্যাঁ। ওয়াজ ক্লুলেস, কিন্তু নাগলসম্যান অলরেডি কিন্তু দুটো টিমেই একটা করে এরকম রোনাল্ডো আর ইয়ের মতো প্লেয়ার আছে, দুটো টিমেই কিছু না কিছু এরকম একটা আছে। একটা একটা দল লেভানডস্কি ইজ এ ডিফারেন্ট বিস্ট। বলো রোনাল্ডো দুটো এখন টিমেই ডগলাস কস্তা খেলেছে এবার বলে। ঠিক আছে, আমার 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 মানে যাই বলিস, আমার এখানে যদি আজকে আমি এখানে একটা ভবিষ্যৎবাণী করতে হয়, টপ 4 যে 4টে টিম হবে, 4th হবে হচ্ছে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফার্ট, ঠিক আছে। এই বছর বোধহয় ফ্র্যাঙ্কফার্ট বোধহয় 5th হয়েছে, কিন্তু ওরা বেশ ভালো ট্রান্সফার সিজনটা ভালো করেছে। আমি দেখছিলাম ওরা আন্দ্রে সিলভাকে বিক্রি করেছে, কিন্তু আন্দ্রে সিলভার জায়গায় ওরা রাফায়েল বোরে কিনেছে, জেসপার লেনস্ট্রম কিনেছে, মোটামুটি খুব সুন্দরভাবে সাজিয়েছে দলটাকে। 4th হবে ওরা, 5th থেকে 4th হয়ে যাবে। যে দলটা বেরিয়ে যাবে মানে টপ 4 থেকে, সেটা হচ্ছে ভোলসবার্গ। ডটমুন্ড 3rd-এ ছিল, 3rd-এই থাকবে, কেননা ওই হালান্ড বেরিয়ে যাচ্ছে আসছে, এই নিয়ে ডটমুন্ডের একটা চাপ হবে। যেটা আমার মনে হচ্ছে হবে সেটা হচ্ছে যে 1 আর 2 এর মধ্যে একটু চেঞ্জ হয়ে যাবে। লাইপজিগ চ্যাম্পিয়ন হতে পারে ওদের, লাইপজিগ হতে পারে। আমি এটা রুল আউট করা যায় না। আরবি লাইপজিগ যেভাবে ম্যানেজড হয়ে এসেছে, সুপ্রদীপের হিউমিলিটিটা দেখার মতো। এবং যেভাবে লাইপজিগ চ্যাম্পিয়ন হতেই পারে। আরে না, এটা ফ্যাক্ট, আমি বললাম মানে লাইপজিগের স্কোয়াড ডেপথ সত্যি খুব ভালো। আর জেসি মার্শ মানে অ্যাক্লেমেটেড টু হোয়াট লাইপজিগ ইজ। আমি তাই জন্য বলছি ওর কাছে খুব নতুন জায়গা নয়। হ্যাঁ, আর না। তাছাড়া আরো যেটা বড় কথা, সেটা আমার যেটা মনে হচ্ছে যে ওদের ট্রান্সফার গুলো দেখে, যে ইট ইজ আ ভেরি ওয়েল অর্কেস্ট্রেটেড ট্রান্সফার। খুব মানে ভালো। ওরা উপমাকেটোকে বিক্রি করে দিয়েছে, ইব্রাহিম কোনাটাকে বিক্রি করে দিয়েছে 92 মিলিয়ন মতো, প্লাস হানেস উলফকে বিক্রি করেছে 92 মিলিয়ন, কিন্তু ওরা ওখানে পেয়েছে। ওরা এখন মতো খরচা করেছে কত? ট্রান্সফার ফি এখন মতো খরচা করেছে কত? নাগলসম্যানের- সেই 92 মিলিয়ন। ঠিক আছে, আন্দ্রে সিলভাকে কিনেছে গত বছরের মানে ব্রেকআউট স্টার, গর্দিওলকে কিনেছে। গর্দিওল কিন্তু উপমাকেনো বা কোনা থেকে ওই জায়গাটা কিন্তু ওরা ইয়ে করে নিতে পারবে। আরেকটা এবার যে তার লাইপজিগ সাথে সাথে চ্যাম্পিয়ন আরেকটা যেটা কিনেছে মোহাম্মদ সিমাকান এবং গর্দিওল, এই দুজনে 2 বছরের মধ্যে ওরাও 40 মিলিয়নের কিন্তু প্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর ম্যাক্সিমাস লাক্রাতে চেষ্টা করছে। আরেকটা প্লেয়ার যেটা ওই আয়াক্স থেকে কিনেছে ফ্রি ট্রান্সফারের কথা বলছিলি, এই ফ্রি ট্রান্সফারটা কিন্তু ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট ফ্রি ট্রান্সফার। হ্যাঁ। সেটা হচ্ছে Robbie. ব্রায়ান ব্রবি ভালো হচ্ছে যে মানে ওই বাচ্চা ছেলে, তাকে বিশাল অনেক বেশি আর কি ফ্যারেক্স ট্যারেক্স খাইয়ে দিলে হঠাৎ করে বেড়ে যায়, সে হচ্ছে সেরকম হঠাৎ করে বেড়ে গেছে। ছেলেটাকে দেখলে বিশ্বাস হবে না যে ও একটা আন্ডার 19-এর প্লেয়ার ছিল, এবং অবভিয়াসলি তার ম্যানেজার এমন একজন যে ফ্রি ট্রান্সফারই আর কি এখন স্পেশালাইজ করে। তো মিনারাইলা তো 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 এই ব্রায়ান ব্রবি কিন্তু গোয়িং টু বি ওয়ান অফ দ্য স্টার্স অফ ওয়ার্ল্ড ফুটবল আমি বলবো। সো আমার মতে 9-এ এসে যদি সেল্টিক থামতে পারে, 9-এ এসে যদি জুভেন্টাস থামতে পারে, হয়তো আমরা দেখবো যে 9-এ এসে বায়ার্নের রথ থেমে যাচ্ছে। হ্যাঁ, এবার বায়ার্ন যখন চ্যাম্পিয়ন হয়, ইজ নট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার চ্যাম্পিয়ন্স অফ জার্মানি, বিকজ কনস্ট্যান্টলি ডমিনেট করছে কোনো টিম, সেটা কোনো লিগের কোনো সব টিমই পছন্দ করে না সেটা। কিন্তু ওয়েট আনটিল লাইপজিগ বিকাম চ্যাম্পিয়ন, জাস্ট ওয়েট। প্যান্ডোরাস বক্স পুরো। রাসেনবল লাইপজিগ যখন চ্যাম্পিয়ন হবে, তখন লাইক বায়ার্ন ভাববে এর থেকে এটা আমাদের পপুলারিটি বাঁচিয়ে দিল এরা। They're the most unpopular team in Germany right now across leagues, and if they become champions, it will be like a slap on the face of Germany's 50+1 rule. হ্যাঁ, মানে ওই মেসির ইয়ের সময় বুড়ো ফ্যাক্সটা যেমন গুগল সার্চে একটা বিশাল ইয়ে করেছিল 50+1 রুলটা জার্মান ফুটবলে, তখন লাইপজিগ যদি চ্যাম্পিয়ন হয় পরের দিন ওইটা হাইপ করবে। লাইপজিগ চ্যাম্পিয়ন হলে সুপ্রর কি মতামত? আচ্ছা সরি, সুব্রত বলে হতেই পারে, সরি ওয়াহাবার কি মতামত? হতেই পারে, এবার ট্রোল ফোল তো হতে থাকে। এন্ড আজ মানে নেক্সট সিজন না হোক, বাট আমার মনে হয় আপকামিং 5 to 4 years একবার লাইপজিগ চ্যাম্পিয়ন হবে, মানে আমরা হব না। আর
স্পেশালি যখন নয়ার আর মুলার চলে যাবে আমার মনে হয় আমরা একবার ড্রপ করব। পরের বছরটাও এই বছরটাও হতে পারে, বাট আমি চাই না সেটা হোক, বিকজ এটা নাগলসম্যানের ফার্স্ট ফার্স্ট টাইটেল। এবার ফার্স্ট মানে ফার্স্টেই যদি পুরো জিনিসটা গড়বড় হয়ে যায় তাহলে ওর সাইনিং এই ওই মানে চারিদিক থেকে একটা বাজে সিনারিও হয়ে যাবে। তো আচ্ছা দেখা যাক, হলে ভালো। দেয়ার আর নিউ ক্লাব লেপজিগ হুম, বেশি দিন নয় তৈরি হয়েছে। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স লিগের স্পট তো বোঝা গেল। আর কে ইউরোপের জন্য কোয়ালিফাই করতে পারে, ইউরোপার জন্য আর কে কে কোয়ালিফাই করতে পারে? প্রথমে আসবো হচ্ছে ওয়াহাবার কাছে। ওয়ার্দার বার্মান এবার ওরা বোধহয় 7th এসছে, মানে ওরা ওই কনফারেন্স লিগটা খেলবে। তারপরে আমি বোধহয় টপ 4-এ ফ্র্যাঙ্কফার্টকে রাখিনি, তো ফ্র্যাঙ্কফার্ট। আর হ্যাঁ, ইউরোপাতে দুটোই জায়গা, চারটে জায়গা দুটো 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 ইউরোপা একটা কনফারেন্স লিগ। একটা কনফারেন্স। কনফারেন্স। আর এইসব আর সুপ্রদীপের মতে ইউরোপাতে কে কে যাবে? ইউরোপাতে গ্ল্যাডব্যাক, ফ্র্যাঙ্কফার্ট, আর দুটো 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 কনফারেন্সে ইউনিয়ন বার্লিন। আচ্ছা, এবার বুন্ডেসলিগার একটা প্লেয়ার নিয়ে আমার প্রশ্ন আছে। দাঁড়া 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 দাঁড়া, জাকারিয়া। এগুলো সেরে নি, তারপরে করছি। হ্যাঁ, ঠিক আছে। রেলিগেশন নিয়ে রিতমের কি মতামত? আচ্ছা, এই বছর কিন্তু রেলিগেশন হয়েছে দুটো ক্লাব যাদের কিন্তু প্রচন্ড বেশি ঐতিহ্য। তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ওয়ার্ডার ব্রেমেন, যাদের বলেছিলাম যে এই বছর মানে এই সেঞ্চুরিতে একবার বুন্দেসলিগা জেতার সৌভাগ্য হয়েছিল। তো ওয়ার্ডার ব্রেমেন এবং শ্যালকের দুটো টিম কিন্তু এইবার রেলিগেট হয়ে গেছে। যে দুটো টিম প্রমোট হয়ে এসছে তাদের নাম হচ্ছে বোখম, ভিএফএল বোখম এবং গ্রেটার ফুর্থ। তো এই দুটো টিম প্রমোট হয়ে এসছে। তোর মতে দুটো টিম যে রেলিগেশন হয়, বুন্দেসলিগাতে দুটো টিম রেলিগেট হয়, কোন দুটো টিম হতে পারে? আমার মনে হয় এফসি ক্লোনের চান্স আছে রেলিগেট হওয়ার এবারে। আর আরেকটা দল যদি পিক করতে হয় আমি বলবো হার্থা বার্লিন। ওকে, আর কৃষ্ণেন্দু? বোকাম আর হার্থা বার্লিন। ওকে ওকে, বোখম তার মানে এসেই নেমে যাবে। সুপ্রদীপ? আমার মতে যে দুজন উঠেছে তারাই নামবে আবার। তারাই নামবে। আচ্ছা, আর ওয়াহাবা? সেম, যারা উঠেছে তারাই হবে। আচ্ছা, আমার মনে হয় গ্রেটার ফোর্থ নেমে যাবে, তার সাথে সাথে আর্মেনিয়া বিলেফেল্ড নামবে। ঠিক আছে, দেখা যাক। বিলেফিল্ড মানে থার্ড টিম হিসেবে নামতে পারে, মানে প্লে অফ হয় যারা 16 ইয়ে করে। তো হ্যাঁ, লাস্ট ক্যাটাগরিতে প্লে অফ হয়। রেলিগেশন প্লে অফে নামতে পারে বিলেফিল্ড। আচ্ছা, এবার কৃষ্ণেন্দু তোর প্রশ্নটা করে ফেল। হ্যাঁ, আমার একটা মঞ্চন গ্লাডবাখের প্লেয়ার নিয়ে প্রশ্ন আছে, জাকারিয়া। এবার আমরা কলকাতার জাকারিয়া স্ট্রিটে সবাই চিনি, কিন্তু এই জাকারিয়া প্লেয়ারটা লাস্ট 2 বছর আগেও সিটি, লিভারপুল সবার সঙ্গে লিঙ্ক হচ্ছিল। তারপরে একটা এসিএল ইনজুরি হয়। এসিএল ইনজুরি থেকে ফিরেছে বোধহয় লাস্ট সিজন। ও কি সেম প্লেয়ার আছে আফটার দ্য এসিএল? আর হ্যাজ স্ট্রাগলড, মানে যথেষ্ট স্ট্রাগল করেছে। ইনফ্যাক্ট পরের সিজনে কন্ট্রাক্ট এন্ড হচ্ছে, কিন্তু ওর টেবিলে কোনো অফার্স নেই, মানে নো ওয়ান ওয়ান্টস টু টেক হিম। হ্যাঁ, সেদিনকে ম্যাক্সেবল বলেছে, জাকারিয়া নিজে বলেছে ছাড়তে চায়। বাট এট দিস পয়েন্ট কোনো ক্লাব তো আমি দেখছি না দেয়ার হু আর ইন্টারেস্টেড। আদার দেন আর্সেনাল আমি একটা ইন্টারেস্ট দেখেছি, আদার দেন তো আমি এখনো বড় ক্লাবকে দেখছি না। জাকাকে এক্সটেন্ড করবে, জাকা এক্সটেন্ড। এনিওয়েজ, আমি গ্রানিট জাকা নিয়ে পুরো একটা শো করা যেতে পারে। হ্যাঁ, আমি সেটা এসিএল ইনজুরি জাকারিয়া, মানে জাকারিয়া ওয়াজ লুকড অ্যাজ ওয়ান অফ দ্য আপ এন্ড কামিং ডিফেন্সিভ মিডফিল্ডার্স অফ ইউরোপ। খুব ভালো ছিল, হি ওয়াজ পেসি, হি ওয়াজ ফিজিক্যাল, ডিফেন্সিভ এবিলিটি খুব ভালো ছিল, বাট ওই ইনজুরিটা মানে। আরেকটা প্লেয়ার হচ্ছে নেওহাউস, আমি বোধহয় প্রনাউন্স করছি ভুল, নয়হাউস বোধহয় লিভারপুল ইন্টারেস্টেড বোধহয়, বাট এই বছর কিনবে না। এবার আমার মনে হয় না, তোদের কি মনে হয়, নেওহাউস কি এই বছরে ব্রেকআউট স্টার হবে বুন্ডেসলিগাতে?
নয়হাউস অলরেডি মোটামুটি লাস্ট 1.5-2 সিজন ভালোই খেলেছে ভালো And মানে স্টেপ আপ করতে পারে অবভিয়াসলি, যা খেলেছে তার থেকে বেশি। মানে ব্রেকআউট স্টার ঠিক বলা যাবে না, মানে কি আর মানে বেশ কিছু মাঝে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইনফ্যাক্ট বায়ার্নের সাথেও লিঙ্কস এসেছিল। তো মানে এরকম ক্লাবদের সাথে যখন লিঙ্ক হচ্ছে তখন তাকে আর মানে তার পরের সিজনটা ব্রেকআউট হিসেবে বলা যেতে পারে না। তাহলে এই বছরে ব্রেকআউট স্টার কে হবে বুন্ডেসলিগা? সামবডি হু ইজ ইয়াং 2021 বাট কেউ জানে না খুব একটা, বাইরে থেকে কেউ দেখছে না এরকম। এই বছরে ব্রেকআউট স্টার বুন্ডেসলিগা 5 মিনিট পরে বলছি নেক্সট কোশ্চেন, তো ভাবতে হবে। ওয়াহাবা কি মনে হয় এই বছরে না, ব্রেকআউট স্টার আমাকেও এটা ভাবতে হবে। আচ্ছা একটু ভাবছি একটু। আচ্ছা, এশিয়ান দর্শকদের সাইড থেকে যদি আমাদের বলা হয়, দাইচি কামাদাকে আমরা মোটামুটি অনেক নামই শুনছি। দাইচি কামাদার এই সিজনটা কেমন যেতে পারে? দাইচি কামাদা মোটামুটি ফ্র্যাঙ্কফার্টে আজকে 2018 থেকে আছে। হ্যাঁ, মাঝে একটা লোন ট্রান্সফার হয়েছিল। একটু সেটেল করতে টাইম লেগেছে, কিন্তু এখন মোটামুটি ফুল ফ্লেজেড ফার্স্ট টিম প্লেয়ার। এবং আন্দ্রে সিলভা চলে যাওয়াতে অ্যাটাকে মানে যেহেতু সেকেন্ড হাইয়েস্ট স্কোরার লাস্ট সিজন বুন্দেসলিগাতে, অবভিয়াসলি স্যান্টোস ভরে এসছে, কিন্তু তাকে ইমিডিয়েটলি ওই রেপ্লিকেশনটা এক্সপেক্ট করাটা ভুল হয়ে যেতে পারে। সো অ্যাটাকের ফ্র্যাঙ্কফার্ট অ্যাটাকের জন্য একটা খুব কি রোল, ইনফ্যাক্ট আগে থেকে গ্রেটার রেসপন্সিবিলিটি নিয়ে সিজন খেলতে হবে ফ্র্যাঙ্কফার্টের সাকসেসের জন্য। আমি কি বলে কৃষ্ণেন্দুর ওই প্রশ্নটার জবাব দেই যে ব্রেকআউট স্টার কে হতে চলেছে। আমার মতে, যেহেতু আমি আরবি লিপজিগকে চ্যাম্পিয়ন বলেছি, তো ব্রেকআউট স্টার যে দুজন হবে সেটা হচ্ছে জস্কো গুয়ার্দিওল এবং মোহাম্মদ সিমাকান। 19 বছর এবং 17 বছর, দুটো মানে এরকম টিনেজ ডিফেন্ডার নিয়ে দুটো 40 মিলিয়ন, সরি 19 বছর এবং 21 বছর, দুটো 40-80 মিলিয়নের ডিফেন্ডারকে বিক্রি করার পরে দুটো এরকম 19 আর 21 বছরের ডিফেন্ডারকে কেনা, এরাই আজকে যদি দাঁড়িয়ে মানে লিপজিগকে মানে মানে পুরো আর কি করে পুশ করে, তবেই গিয়ে লিপজিগ গিয়ে চ্যাম্পিয়নটা হবে। তো আমার মতে এই দুজন হচ্ছে ব্রেকআউট স্টার হবে। রিতম, আচ্ছা সরি সুপ্রভাত। আমার মতে ব্রেকআউট স্টার একজনের নাম নেব, সে হচ্ছে লুকা নেটস বলে, লেফট ব্যাক, হার্টাওয়ার্লিনে আছে কিন্তু মনচেনগ্লাডবাখে ট্রান্সফার হবে। মোটামুটি ভাবে মোস্ট প্রমিসিং লেফট ব্যাক ইন জার্মানি বলা হয়। তো মানে মোটামুটি একটা ইবার্লের সাথে যা কথাবার্তা চলছে, ফার্স্ট টিম স্টার্টার হিসেবে জয়েন করার জন্যই মানে গ্ল্যাডব্যাক ওকে সাইন করাচ্ছে। তো পোটেনশিয়ালি খুব ওর জন্য একটা বড় সিজন হতে চলেছে। আর আরেক তুমি সিমাকান গুয়ার্দিওল বললে, ডেফিনেটলি তার সাথে মানে লাইপজিগের বায়ার্নে আমাদের একটা ভালো মিডফিল্ড প্রসপেক্ট আছে, টরবেন রাইন। আমাদের আপাতত মিডফিল্ডের যা অবস্থা, টলিসো কোভিডে আউট, রোকা ইনজোর্ড, তো আর কুইসন্স খুবই আনডিপেন্ডেবল। তা আমি প্রি সিজনে সবকটা খেলাই দেখলাম, রাইন যথেষ্ট ভালো খেলছে এবং মানে লুকস সেট। মানে ইনফ্যাক্ট লোন মুভের কথাবার্তা চলছিল, কিন্তু এখন জার্নালিস্টরা বলছে যে কি ও নাগেলসম্যানের আন্ডারে নিজেকে প্রুফ করতে চায়। তো এই দিস আর মাই নিডস। আমাদের ওয়াহাবা ব্রেকআউট স্টার ভালো হতো। এরাও এইগুলো যেগুলো বললো সেরকম এক্সট্রা আর কিছু নয়। আমাদের যে নতুন একটা পিএইচডি থেকে লাইক প্রোনাউন্সিয়েশনটা নিয়ানজাও হ্যাঁ, না, ওর কথাই আমি হতে বলছিলাম। পারে। নিয়ানজুরও ব্রেকআউট সিজন হতে পারে। এটা। মানে ইনফ্যাক্ট খুব হাইলি রেটেড ফ্রেঞ্চ ইয়াংস্টার। মানে পিএসজি খুব রাগ করেছিল, রাদার লিওনার্দো খুব খচে গেছিল যখন আমরা সাইন করেছিলাম। তাও মনে হয় কিছু ম্যাচ চান্সও পাবে এবারে, মানে স্কোয়ার বায়ার্নের স্কোয়াডের যে ডেপথ, ওই পজিশন স্টার্ট করবে, সিজন স্টার্ট করবে। স্পেশালি আপাতত লুকাস নাগলসম্যান যেহেতু ইয়াঙ্গার স্কোয়াড নিয়ে বেশি
লুকাস আমার- হার্নান্ডেজ করতে আপাতত পারে। ইনজার্ড আছে, তো নিয়ানজু আর কেনই আমাদের স্টার্টিং পেয়ার হবে সিবির জন্য। নিকলাস সুলে থেকে বাকি দুজন ডেফিনেটলি। ওকে, ওয়ান লাস্ট কোয়েশ্চেন সবার জন্য একটা, সেটা হচ্ছে নেক্সট সিজন বায়ার্ন কেন চ্যাম্পিয়ন হবে না? এটা তো আমি বলে দিয়েছি, আমার উত্তরটা তুমি এসে বলেছে, ঠিক আছে, তোমাকে বাকিরা বাকিরা বায়ার্ন তো- কেন কেন চ্যাম্পিয়ন হবে না? বায়ার্ন মিউনিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হবে, লাইপজিগ আছে না। বায়ার্ন মিউনিকের স্কোয়াড দেখে যদি বলি, স্কোয়াডটা এখন যদি দেখি, সেটআপ দেখি, বা ম্যানেজার ম্যানেজার, আমি পুরো পুরো সেটআপ দেখি, সেটা দেখে যদি বায়ার্ন কেন চ্যাম্পিয়ন হবে না? আমার যদি- জন্য সুপ্রভাত। বলিনি। না, 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 ওয়াবা বল। যদি ডিফেন্স ভালো না থাকে, অ্যাটাকে আমি যাচ্ছি না বিকজ লিওয়ানডস্কি সামলে দেবে, বা এরকম হয় যদি খুব বাজে ইনজুরি ফেস করলো, অনেকটা মিস করে গেল, বেসিক্যালি ডিফেন্স চাই, বিকজ আমাদের আগের বছরও ডিফেন্সটা খুব ভালো ছিল, বাট এখন কিছু নিউ প্রসপেক্ট আছে, তো আমি এক্সপেক্ট করছি একটু ভালো খেলবে, বা কোনো প্লেয়ার যদি নাগেলসম্যানের আন্ডারে ঠিক ভালো খেলতে না পারে, বা আরেকটা ওই যে যদি কোনো কি প্লেয়ার মিসিং থাকে, যেমন লিভি বা কেউ, কোম্যানটা অলরেডি ইনজোর্ড হয়ে গেছে, বাট অত থাকে, তো এই, বাট আই উইল গো ফর আ উইন ফর আস। সুপ্র, কেন বায়ার্ন চ্যাম্পিয়ন হবে না? আমার চিন্তা স্কোয়াড ডেপথ আর রাইট ব্যাক জায়গাটা খুবই নড়বড়ে আমাদের, মানে ওই ওটা একটা খুব সিজন চলতে চলতে একটা প্রেসিং ইস্যু হয়ে যেতে পারে, মানে নামালে আমাদের খুব মোটামুটি একটা বেশ ভারী নামওয়ালা টিম লাগে, ঠিক আছে, তো তারপরে যদি দেখি মানে মিডফিল্ডার রাইট ব্যাক পজিশনটা একটু ওই জায়গাটাই একটু ওয়ারিসাম। আর প্রবলেম হচ্ছে মানে আমাদের অনেক বড় বড় নাম আছে, কিন্তু অনেকেই তার মধ্যে বেশ ভালো রকম ইনজুরি প্রোন। তো যেমন পিএসজির এগেইনস্টে ফার্স্ট লেগটা হলো মানে ওই উইদাউট সাতটা মানে ফার্স্ট টিমার বেঞ্চ প্লেয়ার বাদ, ঠিক আছে, স্কোয়াড থেকে। ওরকম যদি দিন দেখতে হয় তাহলে অনেক মানে ধরো 1.5-2 মাস যদি ওরকম একটা পিরিয়ড যায়, তাহলে সিজনটা ধাক্কা খেতে পারে। ওই প্রীতম। সেন্ট্রাল ডিফেন্স আর সেন্ট্রাল মিডফিল্ডে হয়তো কিছু সমস্যা হতে পারে, ওই একটা কারণেই হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না, মানে এরকম যদি হয়, আমার মনে হয় না এরকম হবে। বাট একটা চান্স আছে লাইপজিগের কাছে, যেটা শুক্র যেটা বলছিল যে এখন কিছু ইনজুরি কনসার্নস রয়েছে সিজনের শুরুর দিকে, তো প্রথম কয়েকটা ম্যাচে যদি বায়ার্ন একটু স্লিপ আপ করে, লাইপজিগ একটা হেড স্টার্ট পায়, তাহলে হয়তো একটা ফাইট হতে পারে। আমার যেটা মনে হয় এবার সেন্ট্রাল ডিফেন্স, একমাত্র আমি বলছি একটা কথা, মানে আমি যেটা লক্ষ্য করেছি সেটা, বা একটা ইন্টারভিউতেও দেখছিলাম, বেসিক্যালি বায়ার্ন না জেতার জিনিসটা বেশি ডিপেন্ড করে অন্য ক্লাবগুলো, মানে স্টেট 34টা ম্যাচ কিরকম খেলছে, ম্যাক্সিমাম ক্লাব ধরে রাখতে পারে না, মানে লেবজিকে আমি ধরছি শুরু করবে হয়তো খুব ভালো করে, বা হয়তো লাস্ট প্রথম 5-6 মাস ধরলাম ফার্স্টে থাকবে, কিন্তু তারপরে আস্তে আস্তে ওরা ইয়ে করতে থাকে, তো এটাই হ্যাঁ, প্রবলেম এটাই। আমাদের এখানে ক্লাবে, দে কান্ট কিপ দ্যাট, মানে ওই মেন্টালিটিটা ঠিক রাখতে পারে না যে আমরা 34টা ম্যাচ স্ট্রেট ফাইট করব, কিন্তু ফোকালে ওরা করতে পারে, তাই জন্য ফোকালটা দেখবে আমরা নকআউট হয়ে যাই বা আমরা বারবার জিতি না, তো কারণ ওরা ওটা জানে কি একটা ম্যাচ খেললাম বের করে দিলাম আমার চান্সেস আছে, কিন্তু এখানে 34টা ম্যাচ ওরা মানে কিছুটা মেন্টালিটি ডিপেন্ড করে, আর তো এটাই সব থেকে বড় রিজন হবে যদি ওরা মেন্টালি লড়ে যেতে পারে 34টা স্টেট ম্যাচ। মানে ডটমান্ড যদি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফাইটে থাকে, দে উইল ইভেন্চুয়ালি ইমপ্লোড at the end of the 2019 এ season. ডটমান্ড একদম লাস্ট অব্দি আমাদের টাইটেল রেস চলেছিল, এবার কিন্তু ডটমান্ড লাস্টের দিকে করে, ইভেন কি আগের বছর আমি বলবো না, আগের বছর তো ডটমান্ড খুব বাজেই যাচ্ছিল কোন রকমে কোয়ালিফাই করলে, বাট এবার আমার বাইরে থেকে একটা জিনিসই মনে হয়, যেটা এবার সেটা শুধু বলতে পারে, এটা মিডিয়া হাইপও হতে পারে, বায়ার্ন মিউনিখে কিছু কি প্লেয়ারের কন্ট্রাক্ট নিয়ে কিছু চলছে, বা ক্লাবের সঙ্গে কিছু ডিসপিউট চলছে, এবার সেটা বাইরে থেকে হাইপ, মিডিয়া হাইপ হতে পারে। একটা হচ্ছে ওই মিডফিল্ড ডিফেন্স আমি বাদ দিয়ে একটা ড্রেসিং রুম আনরেস্টের চান্স আছে, আলাবা কন্ট্রাক্টের জন্য ছেড়েছে, there is talk about Goretzka's contract, there is talk about Kingsley Coman's contract, তো কিছু কি প্লেয়ারের ওই কন্ট্রাক্ট ডিসপিউট চলছে, দ্যাট ক্যান অ্যাফেক্ট দ্য ড্রেসিং রুম হারমোনি।
in some way or the other. For the rest of Bundesliga, that is a hope. যে বায়ার্নের 3 মিনিটের মধ্যে একটা ছোট্ট ফাঁক থাকতেই পারে, বাট অফকোর্স যেটা বায়ার্ন বহুবার দেখিয়েছে যে সামটাইমস দে স্টার্ট ব্যাডলি এন্ড দেন সাডেনলি জানুয়ারি অনওয়ার্ডস দে বিকাম দিস ইমপ্রবাবল টিম, আনবিটেবল টিম হয়ে যায়। সো অফকোর্স 85% চান্স বায়ার্ন মিউনিখ লিগ জিতবে, বাট ফর দ্য রেস্ট অফ বুন্ডেসলিগা ওই কিছু হালকা ছোটখাটো দেয়ার আর সাম ফায়ার্স দ্যাট নিডস টু বি ডাউসড এই বায়ার্ন টিমে। কিছু বড় বাওয়াল না হলে কেউ চ্যাম্পিয়ন হচ্ছে না বায়ার্ন বাদে। বায়ার্ন বাদে হবে না। আমার মনে হয় আরেকটা দিক হতে পারে যে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগটা জিতলো, তাহলে হয়তো অন্য ক্লাবের একটা সুযোগ থাকবে লিগ জেতা। তো যাই হোক, আমরা আজকে বায়ার্ন মিউনিখ এবং কলমে বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ মানেই বুন্দেসলিগা, পুরোটাই আর কি আমরা আলোচনাটা করে ফেললাম। ওয়াহাবাকে অনেক অনেক অশেষ ধন্যবাদ আমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য। আশা করব এর পরেও তোমাকে আমরা আমাদের এরকম অনুষ্ঠানে আবার পাবো। তো অনেক ধন্যবাদ সেই জন্য। দর্শকদের জানাই যে এরকম আজকে আমরা যেরকম বায়ার্ন এবং বুন্দেসলিগা একসাথে জয়েন্ট করে ফেললাম, এরকমই আপনারা আগে কিছুদিনের মধ্যে দেখবেন সেরিয়া, ইপিএল এবং লা লিগারও আমরা এইরকমই একটা লিগ প্রিভিউ আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যদি আমাদেরকে উৎসাহ দিতে পারেন তাহলে আরও ভালো হবে, এবং আমাদের কোনো ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যদি নিচে বেল আইকনটাতে আপনারা ক্লিক করে রাখেন। আমি এখনো বলছি 50% লোক যারা ভিডিও ভিতরে সাবস্ক্রাইব করেনি, প্রবলেমটা কি আপনার? পয়সা লাগে না, ফ্রি কন্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু কোনো রকম কোনো পেড কোনো রকম কোনো দিকে যাচ্ছি না এবং যাওয়ার আমাদের ইচ্ছাও নেই। আমরা শুধুমাত্র মানে ইউরোপিয়ান ফুটবলের বিভিন্ন অঙ্গগুলো নিয়েই আমরা কথা বলতে আপনাদের সামনে নিয়ে আসবো। এরকম আশা করব ওয়াহাবার মতো আরও এরকম ফ্যান যারা আমাদের মানে নর্মাল ফ্যান যারা আছে তাদেরকে আমরা আমাদের এরকম এই চ্যানেলটাতে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।